আমার যেদিন অপারেশন হয় সেদিন সে ওই মেয়ের সাথে স্টে করতেছিল। আমি জানার পর আমার পায়ের নিচে জমিন নেই ভাইয়া। এই এই জিনিসগুলো দেখার জন্য আমি এবার সবকিছু দিয়ে, মানুষের কথা শুনে, তার ফ্যামিলির অপমান সহ্য করে, তাকে বিয়ে করে, তাকে রাজার মতো রেখে আমি জানতে পারি আমার যেদিন অপারেশন হয় সে ওদিন ওই মেয়ের সাথে। আপনি হাসপাতালের বিছানায় কাতরাইতেছেন আর সে আরেকজনের সঙ্গে বিছানায় আনন্দ করতেছে। বাথরুমে যে একসাথে হচ্ছে শারীরিক সম্পর্ক করতো। মাথা ঘুরতেছে রে বোন আমার। আপনার হাজবেন্ড জি। বিয়ের পরে? হ্যাঁ, আমার টিউব কেটে ফেলে দিতে হয়েছে। আমি ইন ফিউচারে কখনো বাচ্চার মুখ দেখবো কিনা জানি না। আমি তার কথা মতো আমি অনেকবার অ্যাবর্শনও করছি। আমি লাস্ট টাইম যখন কনসেপ্ট করি সে আমার পা ধরে মাপ চাইছে যে আমি এখনো স্ট্রাগল করতেছি, আমি তোমাকে আমার ফ্যামিলির কাছে নিতে পারি নাই। বাচ্চা মেরে ফেলেছেন আপনি? আমি অনেক বড় অপরাধী ভাইয়া। আমি ওর ফ্যামিলির কাছে হাত জোর করে মাপ চাইছি যে আমাকে গ্রহণ করেন, আপনারা যেভাবে বলবেন আমি সেভাবে থাকবো। ও যে একটা বিয়ে করছে সেটাও বলতে রাজি ছিলাম যে না থাক, অ্যাটলিস্ট থাকে, কারণ আমার তো কেউ নাই, ওইটা আমার ফ্যামিলি। একটু জায়গাতে কি করছে ফ্যামিলি, ওর ফ্যামিলিতে মেয়ে নাই, ওর ভাইদের বউ নাই। ওর মেধু ভাই বলে যে আপনারা এই ব্যাপারটা আমাদের ফ্যামিলিতে এরকম বউরা আসে আর যায়। তখন আমি শকটে গেছি যে একটা ছেলের বড় ভাই সে কিভাবে কথাটা বলতে পারে। আমার অপরাধটা কি? আপনাদের বেকার ছেলেকে আমি সাপোর্ট করছি, তাকে পালছি, তাকে খাওয়াইছি, রাজার মতো রাখছি, আপনারা যা লাইফে ওকে দেন নাই তা দিছি, বাইরে ঘুরতে নিয়ে গেছি। ইভেন এখনো যে ওই জিনিস পরে ঘুরে এটা আমার টাকা দিয়ে কেনা। এত এত পাগল কেন বলেন তো আপনি ওনার জন্য? এত কিছু করতেছে তারপর? ভাইয়া আমি খুব অল্প বয়সে আমার বাবা হারাইছি, ফ্যামিলিতে আমার সাপোর্ট পাই নাই। আমি দেখতে হয়তো অনেক স্মার্ট, বাট আমি মনের দিক থেকে অনেক মানে পড়তে গেলে মানে একটা বোবা জানানোর যেরকম থাকে আমি ওরকম। ঠিক আছে, আন্ডারস্ট্যান্ডিং হয় নাই, বলতেছিল না জিনিসটা অনেক আগে সে মিউচুয়ালি ভাবে করতে পারতো। বাট ওই যে বললাম, একটা ছেলে হোক বা মেয়ে হোক, একটা ফ্যামিলি অনেক বড় এফেক্ট করে। আজকে আমার বাবা হয়তো আমাকে সে শিক্ষা দিয়ে গেছে দেখে আমি মানুষের ক্ষতি করতে পারি না। আমার বাবা একটা কথা বলতো, না খেয়ে মরে যাওয়া, তারপর মানুষের ক্ষতি করবা না। আমি টাকা হারাইছি, মানসিক অশান্তি হারাইছি, শারীরিকভাবে অসুস্থ হয়ে গেছি, কোনো দিক দিয়ে সে আমাকে ছাড় দেয় নাই। আমি তো তার ভালোবাসার মানুষ ছিলাম, তার ওয়াইফ ছিলাম, তার লাইফ পার্টনার ছিলাম। সে আমার থেকে একটু দয়া দেখায় নাই। ওই আল্লাহর কাছে ছেড়ে দিছি, আল্লাহ যেন তোমার প্রতি দয়া না দেখায়। দুনিয়াতে যদি বিচার না হয়, ওই দুনিয়াতে তোমার জন্য বিচার হয়। কত টাকা দিচ্ছেন সব মিলে তাকে? 40 লাখ টাকা। বয়ফ্রেন্ডের সময় থেকে শুরু করে আপনার হাজবেন্ডকে আপনি নিজে খাওয়াইছেন, বাসা ভাড়া দিচ্ছেন, জামা কাপড় দিচ্ছেন, ও কেন কাজ করবে? অনেক বড় ভুল, আমি এটা নিয়ে অনেক রিগ্রেট করি। বেকার ছেলেকে বিয়ে করেছিলাম এবং তাকে যে আমি ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিয়েছিলাম তাকে এস্টাবলিশ করার জন্য, বাট সেটা তার উল্টো দিকে নিয়ে গেছে। আর যখন দেখছে যে আমি হচ্ছে সিঙ্গেল মেয়ে, আমার গার্ডিয়ান বলতে কেউ নাই, আমি হচ্ছে একা থাকি, আমার আশেপাশে তেমন হচ্ছে গার্ডিয়ান টাইপের কেউ নাই, তার ইন্টেনশনই ছিল ভাইয়া আমার যতক্ষণ আমার ব্যাংকে অ্যাকাউন্টে টাকাগুলো ছিল ওই টাকাগুলো নেওয়া এবং আমার কাছ থেকে পালিয়ে যাওয়া। বাট দেখেন আল্লাহ হয়তো আমার ভালো চাই, আমি জীবনে হয়তো ভালো কোনো কাজ করছিলাম দেখে সে ওই মেয়েকে বিয়ে করে দেশ ছাড়া প্ল্যান করছিল। ওর বাবা মা জানতো না যে ছেলে আপনার সাথে গিয়ে থাকে? একটা ছেলে 24 ঘন্টায় বাসায় থাকে না, তার ফ্যামিলি কোনো খোঁজও নেয় না, তার ভাইরা তার কোনো খোঁজ নেই, খালি ফোনের উপরে কথা বলে, হ্যাঁ আমি বাইরে আছি, এখানে হয়েছে, ওইখানে আছে, একদিন 2 দিন, বছর খানিক ধরে সেম জিনিস। আপনার কি মনে হয় তার ফ্যামিলি আমার ব্যাপারে জানতো না? অবশ্যই জানতো। আমি ধরতে গেলে তার ফ্যামিলির অনেক ক্লোজ ছিলাম, কারণ সে নিজে থেকেই তার ফ্যামিলিতে আমাকে নিয়ে গিয়েছিল, তার ফ্যামিলির সাথে পরিচয় করায় দিছে। তার মার সাথে আমি ক্লোজ ছিলাম, তার বাসায় আমার আসা যাওয়া হতো, তার মার সাথে আমার রেগুলার কথাবার্তা হতো। ইভেন তার মেজো ভাইয়ের বিয়েতেও আমি অ্যাটেন্ড করেছিলাম।
কথা আছে না, মানুষকে ধ্বংস করার জন্য তার ভালোবাসার মানুষই যথেষ্ট। সেটাই আমি ফেস করছি এখন। ভালোবাসার মানুষের জন্যই এখন হয়তো আমার আদালতে দৌড়াতে হচ্ছে, মানুষের কাছে বিচার চেতে হচ্ছে, আদালতে বিচার চেতে হচ্ছে যে আমাকে ইনসাফ করেন। বিলি রফ নামে তো অনলাইনে আপনাকে মানুষ চিনতো এবং চিনবে, এবং অনেক আলোচিত, সমালোচিত, এবং আপনি নোন। তো এরকম একটা মানুষ কি হইল যে এখন প্রতিদিন ভাই আপনার আদালতে দৌড়াইতে হচ্ছে? বলেন তো। কথা আছে না, মানুষকে ধ্বংস করার জন্য তার ভালোবাসার মানুষই যথেষ্ট। সেটাই আমি ফেস করছি এখন। ভালোবাসার মানুষের জন্যই এখন হয়তো আমার আদালতে দৌড়াতে হচ্ছে, মানুষের কাছে দৌড়াতে হচ্ছে, মানুষের কাছে বিচার চেতে হচ্ছে, আদালতে বিচার চেতে হচ্ছে যে আমাকে ইনসাফ করেন, আমার সাথে ন্যায় করেছে, প্রতারণা করেছে, আমি ন্যায় চাই। আমার নিজের এই হাজবেন্ড, ভালোবাসার মানুষ, যাকে আমি আমার জীবনে 7টা বছর দিয়েছি, আমার রিলেশনের শুরুটা করতে কেমন? তার সাথে আমার পরিচয় 2019 সালে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সে আমাকে ইনস্টাগ্রামে নক দেয়। তো অনেকদিন প্রতিদিনই নক দিত, সারাদিন এক লাগাতার নক দিত কথাবার্তা বলার জন্য। তখন আমাদের কনভারসেশনটা শুরু হয় হাই হ্যালো থেকে মাধ্যমে। তারপরে থেকে ওভাবে আর কি পরিচয়। পরে একটা সময় যে আমাদের মধ্যে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ফ্রেন্ডশিপ। কত সালের কথা সেটা? এটা 19 সালে ওনার সাথে আমার ফার্স্ট কথা হয়, এবং 19 সালের শেষের দিকে তার সাথে আমি দেখা করি। আর 20 সাল থেকে আমাদের মধ্যে ভালো একটা বন্ডিং ক্রিয়েট করে। অ্যাপ্রোচটা কিন্তু ওনার সাইড থেকেই আসে, যে উনি আমাকে পছন্দ করে, উনি আমার সাথে রিলেশন দিতে চায়, আমাকে ভালো লাগে। পরে আমি তার কাছ থেকে টাইম নিয়েছিলাম যে আমি আপনাকে একটু চিনি, ঠিক আছে, আমাদের মধ্যে একটা ভালো একটা বন্ডিং থাকুক, দেখি না ইন ফিউচার কি হয়। তার সাইড থেকে যে এফোর্টটা ছিল, হয়তোবা সে এফোর্টটা দেখে হয়তোবা আমি তার সাথে রিলেশনে গিয়েছিলাম, বা তার প্রেমে পড়েছিলাম, তাকে ভালোবেসেছিলাম। তাকে আমি এখন যে পার্সনটাকে চিনি আর ওই পার্সনটাকে মনে হয় দুইজন। দ্যাট টাইম তার জন্য আমি সবকিছু ছিলাম, আর এখন সেই মানুষটা আমাকে চিনেই না। আপনি বলছেন সেই সময় প্রচন্ড সময় দিত বা প্রচেষ্টা ছিল সম্পর্ক শেষ হয়, এখন কিন্তু এটা তো একটা বোন সম্পর্কের অঙ্ক। এখানটাতে তো আর জেল হাজত দৌড়ানোর কথা না। তাহলে হইলটা কি? আমরা রিলেশনের প্রায় 2 বছরের মাথায় বিয়ে করি। বিয়ে ডিসিশনটা আমাদের দুজনেরই ছিল। 2 বছর তখন কত সাল? আপনার 22 সালে আমরা বিয়ে করি, 16ই ডিসেম্বর 22 সালে। তো বিয়েটা এমন ভাবে হয়, আমাদের যখন রিলেশনের 1 বছর যাবত সে ধরতে গেলে আমার সাথেই থাকতো, তার ফ্যামিলিকে এক্সাইট করে দিয়ে সে আমার সাথেই থাকতো। আমরা লিভিং এ ছিলাম। তো এই লিভিং এর জিনিসটা আমার কাছে ভালো লাগছিল না, যে আমি যতই মডার্ন মেয়ে হই না কেন ভাইয়া, একটা ছেলেকে আমি আমার বাসায় রাখবো, সে আমার সাথে থাকবে, আমার আশেপাশের মানুষজন এই ব্যাপারটা খুব খারাপভাবে দেখতেছিল, এবং আমার ফ্যামিলিগতভাবে এই জিনিসটা অন্যভাবে দেখতেছিল। আমি তখন তাকে অ্যাপ্রোচ করি যে এভাবে থাকা তো পসিবল না, ঠিক আছে, আমরা রিলেশনে আছি বা যাই আছে, আমার এটা ইফেক্ট করতেছে। সো আপনি বিয়ে করতে চাচ্ছিলেন তখন? হ্যাঁ, আমিও চাচ্ছিলাম। কেন চাচ্ছিলাম? কিন্তু তার আগে কতদিন সে আপনার সঙ্গে, বিয়ের আগে আপনার সঙ্গে ছিল কতদিন ছিল? ধরতে গেলে আপনার 2 বছর যাবত। ওয়েট, 2 years লিভিং রিলেশন আপনার? হ্যাঁ, ওই আপনার আমরা 20 সাল থেকে রিলেশনে যাই। তার তো এক ধরনের পরীক্ষিত যে
ওর সাথে আমার থাকা সম্ভব? হ্যাঁ, কারণ একটা থাকা মানুষ সম্ভব। 2 বছর পর তো জানার কিছু থাকে না। জানি বলতে সবকিছু জানি, এবং আমি ধরতে গেলে তার ফ্যামিলির অনেক ক্লোজ ছিলাম, কারণ সে নিজে থেকেই তার ফ্যামিলিতে আমাকে নিয়ে গিয়েছিল, তার ফ্যামিলির সাথে পরিচয় করায় দিছে। তার মার সাথে আমি ক্লোজ ছিলাম, তার বাসায় আমার আসা যাওয়া হতো, তার মার সাথে আমার রেগুলার কথাবার্তা হতো। ইভেন তার মেজো ভাইয়ের বিয়েতেও আমি অ্যাটেন্ড করেছিলাম, সম্পূর্ণ বিয়েতে আমি ছিলাম। তো বিষয়টা হচ্ছে কি, আমার শ্বশুরের সাইড থেকে আমার একটু আপত্তি ছিল আমাকে নিয়ে। এমনি বাকি সবাই আমাকে নিয়ে নর্মাল ছিল, তারা জানতো আমরা রিলেশনে ছিলাম, বাট তারা বলতো যে তোমার লাইফ, তুমি দেখো তোমার জন্য যেটা ভালো হয়, তুমি ভালো বোঝো, তুমি এনাফ ম্যাচিউরড, তুমি তোমার লাইফের কোনটা ভালো হবে তুমি এটা তুমি নিজেই ভালো বুঝতে পারবা। অ্যাজ এ গার্জিয়ান হিসেবে আমাদের কাছে যে সাজেশন চাও আমরা সাজেশন দিব, বাট এটাই বলবো যে তোমরা যাই করতেছো টাইম নিয়ে বুঝে শুনে করো। তো বিয়ের ডিসিশনটা কেন আসছে, আমি যখন ওর মেজো ভাইয়ের বিয়েতে যাই, তো ওই বিয়ের দিন আমার হাজব্যান্ডের মানে আমার শ্বশুরের সাথে আমার একটু এক ধরনের একটা ঘটনা হয়। সে পুরো বিয়ে বাড়ির সবার সামনে আমাকে অপমান করে। তো এর আগে অনেকবার করেছিল, বাট ওই জিনিসটা আমি মানে ইগনোর করেছি। ওকে বলেছিলাম, ও বলছে তোমার সাথে তো আমি আছি, সমস্যা নাই, আমি আমার ফ্যামিলিকে কনভিন্স করে নিব, আমি যেখানে আছি তোমার এখানে কোনো টেনশন থাকার কোনো কিছুই নাই। সে সবসময় আমাকে এই ওর কথা বাবা মা বলতো। জানতো না যে ছেলে আপনার সাথে গিয়ে থাকে? ভাইয়া, আপনি যখন একটা জিনিস দেখবেন, একটা ছেলে 24 ঘন্টায় বাসায় থাকে না, তার ফ্যামিলি কোনো খোঁজও নেয় না, তার ভাইরা তার কোনো খোঁজ নেয়, খালি ফোনের উপরে কথা বলে, হ্যাঁ আমি বাইরে আছি, এখানে আছি, ওখানে আছি, একদিন 2 দিন বা বছর খানিক ধরে সেম জিনিস। আপনার কি মনে হয় তার ফ্যামিলি আমার ব্যাপারে জানতো না? অবশ্যই জানতো, কারণ তার বাসায় যখন আমি যাওয়া আসা করছি, কথাবার্তা বলছি, আমাদের হচ্ছে চলাফেরা দেখে, আমাদের একসাথে কথাবার্তা দেখে যে কেউ বুঝতে পারতো যে আমরা রিলেশনে ছিলাম, যে কেউ। মানে তখন আমাদের ওই ছেলে কি করতো? সে কিছুই করতো না। আপনি বেকার ছেলেকে বিয়ে করলেন কেন তাহলে? এটাই আমার লাইফের সবচেয়ে বড় ভুল ছিল, এটা অবশ্যই বড় ভুল একটা। অনেক বড় ভুল। আমি এটা নিয়ে অনেক রিগ্রেট করি। বেকার ছেলেকে বিয়ে করেছিলাম এবং তাকে যে আমি ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিয়েছিলাম তাকে এস্টাবলিশ করার জন্য, বাট সেটা তার উল্টো দিকে নিয়ে গেছে। আপনি টাকা পাইলেন কই? আপনি তো তখন ছোট। আমি আমার বাবার প্রপার্টি সাইড থেকে একটা প্রপার্টি পেয়েছিলাম। এই যে টাকার অ্যামাউন্টটা আমি বলেছি, আমি ওইখান থেকে এই টাকাটা পেয়েছিলাম। বলা যাবে? আমার বাবা মারা যাওয়ার পর আমার হচ্ছে আমাদের যেখানে আমি মিরপুরে থাকতাম ওইখানে আমার বাবা হচ্ছে আমাকে একটা প্রপার্টি দিয়ে যায়। তো ওই প্রপার্টি থেকে আমি 60 লাখ টাকা পাই। এবং ওই টাকাটা আপনি কি করলেন? ওই টাকাটা থেকে আমি ফার্স্টে যে টাকাটা পেয়েছিলাম ওই অ্যামাউন্টটা দিয়ে আমি একটা গাড়ি কিনি। তারপরে যে টাকাটা পাই ওই টাকাগুলো থেকে আস্তে আস্তে করে হচ্ছে আমি তাকে টাকাটা দেই। মানে আপনার হাজবেন্ডকে? হ্যাঁ, এটা কি বিয়ের আগে না পরে? বিয়ের পর থেকেই হচ্ছে তার টাকা নেওয়ার মানে ধারাটা শুরু হয়। সে মানে যখন রিলেশনে ছিলাম তখন তো তাকে দিতামই, বাট এত বড় অ্যামাউন্ট তখন সে আমার কাছ থেকে চাইতো না। আর তখন যখন আমি এখন বুঝতে পারছি যে তার পরিকল্পনাটা কি ছিল বা তার ধারণাটা কি ছিল, তার প্ল্যানটা কি ছিল, এখন আমার কাছে এই ব্যাপারটা মানে পুরোই ক্লিয়ারলি লাগছে। সে প্ল্যানিং করেই আমার কাছে আসছিল। আর যখন দেখছে যে আমি হচ্ছে সিঙ্গেল মেয়ে, আমার গার্ডিয়ান বলতে কেউ নাই, আমি হচ্ছে একা থাকি, আমার আশেপাশে তেমন হচ্ছে গার্ডিয়ান টাইপের কেউ নাই, তো এনা হচ্ছে এর থেকে হচ্ছে আমি যেভাবে পারার ওভাবে হচ্ছে। আমরা গার্ডিয়ান কেউ বেঁচে নেই? বাবা তো নেই? আর না, বাবাও নেই মাও নেই। মাও মারা গেছেন? হ্যাঁ, আর আমার বড় বোন আছে, তার সাথে আমার হচ্ছে সম্পর্ক ভালো না। আন্ডারস্টুড। ওই প্রপার্টি রিলেটেডই বুঝতে আমার পারছি। বোনের সাথে আমার একটু সম্পর্ক খারাপ তাহলে হয়েছে। বিয়ের পরে জামাই কোথায় উঠলো? আপনি কি শ্বশুরবাড়িতে গেলেন? না, সে আমার সাথেই থাকতো। বিয়ের পরেই হচ্ছে আসল রিয়েল লাইফটা ফেস করে স্টার্ট করি, যেহেতু 2 বছর যাবত আমরা একসাথে ছিলাম। বিয়ের পর মানে সে আমাকে হয়তো বা তার ওয়াইফ হিসেবে নিতে পারে নাই, মানে আমি তার গার্লফ্রেন্ড হিসেবেই ছিলাম, বাট আমি তাকে আমার হাজব্যান্ড থেকে শুরু করে ফ্যামিলির সব কিছুই। কারণ আমি যখনই তাকে সিরিয়াস কোনো কথা বলতাম যে এখন তো উই আর ম্যারিড,
এখন হচ্ছে আমাদের ফিউচারের কথা চিন্তা করা উচিত, এখন তোমার কিছু করা উচিত, এখন আমার দায়িত্ব তোমার নেওয়া উচিত, তোমার নিজের পায়ে দাঁড়ানো উচিত, যেহেতু তুমি বয়ফ্রেন্ড ছিল আমি মানায় নিছি, এখন আমি তোমার ওয়াইফ। তুমি যখন একটা মেয়ের লাইফে একটা হাজবেন্ড থাকে, আমি মনে করি হাজবেন্ড থাকার পর হ্যাঁ মেয়েরা কাজ করবে না যে তা না, বাট আপনার হাজবেন্ডকে তো আপনি বেকার হিসেবে রাখতে পারবেন না, ইম্পসিবল। তো আমার সাপোর্টটাই ছিল যেন সে তার লাইফে কিছু করে, সে তার লাইফে এস্টাবলিশ হলে সেটা আমারও লাইফে এফেক্ট পড়বে, যেহেতু আমি তার লাইফ পার্টনার। আমি মনে করেছিলাম যে সে এস্টাবলিশ হলে সেটা আমিও তাহলে এস্টাবলিশ হব, কারণ তার ফিউচারটা আমার সাথে ছিল। যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডটা একটু অন্যরকম, আমি মিডিয়া সাইডে ছিলাম, অ্যাজ এ ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করতাম, এখনও করি, তো আমার কম বেশি মানুষ আমাকে চিনে, তো তার সাইড থেকে কোনোদিন ওই জিনিস নিয়ে আপত্তি ছিল না, আমার লাইফস্টাইল নিয়ে, আমার চলাফেরা নিয়ে। আমি আপনার দেখছিলাম, ইনস্টাগ্রাম দেখছিলাম, এখনো ভেরিফাই এবং প্রায় 4 লাখের উপরে এখনো আপনার ফলোয়ার। জি জি, এবং আপনি খুবই এক সময় তো প্রচন্ড আলোচিত ছিলেন, কিন্তু এখনো বেশ আপনি মধ্যেই আছেন। তো আপনার ইনকাম দিয়ে তার মানে এই কি বলে ইনফ্লুয়েন্সিং যেই কাজগুলো, এগুলো দিয়েই আপনি আসলে তখনও হ্যাঁ না, আমার একটা বিজনেস আছে ভাইয়া, আমি ক্লোথিং বিজনেস করি, আমার অনলাইন পেজ আছে এবং আমি বিভিন্ন ইভেন্টে পার্টিসিপেট করি আমার এই পেজ, মেলা বা এরকম কিছুতে। জি, আমি আমার হাজবেন্ডের সাথে অনেক পার্টিসিপেট করছি। উনি তখন পর্যন্ত কোনো কাজ করে নাই? আমি অনেক চেষ্টা করছি তাকে, আমি আমার তরফ থেকে যতটুকু ট্রাই করার আমি করেছি তাকে। কেন করবে না সে চাকরি বাকরি কাজ করব? এখন মানে কিছু কিছু ছেলেরা আছে না যে অন্যের ঘাড়ের উপর হচ্ছে কাঁঠাল ভেঙে খেতে মজা পায়। ওটা ছেলে না, শরীর হইলেই ছেলে হয় তা না, এবং দোষ তো আপনার। হ্যাঁ দোষ অবশ্যই। আপনি বয়ফ্রেন্ডের সময় থেকে শুরু করে আপনার হাজবেন্ডকে আপনি নিজে খাওয়াইছেন, বাসা ভাড়া দিয়েছেন, জামা কাপড় দিয়েছেন, ও কেন কাজ করবে? পোলা মানুষের কাছে দায়িত্ব না আসলে পোলা মানুষ দায়িত্ব কেন নেবে? এর কোনো উত্তর নেই বোন, আসলে উত্তর নেই ভাই। আমি মাঝে মাঝে এখন যখন একা থাকি তখন অনেক কিছু ফিল করি। আমার উইক পয়েন্টটা সে হয়তো বা ভালো করে জানতো, যে গার্ডিয়ান নাই, স্ট্রাগল করতেছি, একা মেয়ে, তাকে যদি আমি আদর করে হাত বুলিয়ে দিই সে আমাকে তার কলিজাটাও খুলে দিবে। কান্না পে কি নিয়ে বলেন তো? ভুল মানুষ না ভুল ট্রিটমেন্ট? আমি আপনাকে আরো 7-8 বছর আগে থেকে চিনি, কিন্তু আমি কোনোদিন ভাবিনি আপনি এত ভেঙে পড়ার মতো অবস্থার মানুষ। প্রথম আঘাতটা আসলো কোত্থেকে বলুন? আমি অনেক বড় অপরাধী ভাইয়া। আমি তার কথা মতো আমি অনেকবার অ্যাবর্শনও করছি। একবার না 4 বার আমি অ্যাবর্শন করছি এবং এটার এফেক্ট আমার অনেক বাজেভাবে পড়ছে। মাই গড। আমি লাস্ট টাইম যখন কনসেপ্ট করি সে আমার পা ধরে মাপ চাইছে যে আমি এখনো স্ট্রাগল করতেছি, আমি তোমাকে আমার ফ্যামিলির কাছে নিতে পারি নাই। বাচ্চা মেরে ফেলেছেন আপনি। আমি অনেক বড় অপরাধী ভাইয়া। এটার জন্য যদি হয়তোবা আল্লাহ এটার জন্য আমাকে শাস্তি দিচ্ছে, আর হয়তোবা আল্লাহ জানতো যে আমার ভবিষ্যৎ এরকম, এর জন্য হয়তোবা বাচ্চাটা দুনিয়াতে আসে নাই। নাহলে আজকে আমার যে অবস্থা, আমি বাচ্চাটাকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতাম। আমি ওর ফ্যামিলিটাকে অন্যরকম ভাবতাম ভাইয়া। ওর ফ্যামিলি, ছেলে যেমনই হোক না কেন, একটা ছেলে তখনই সব করার সাহস পায় যখন তার ফ্যামিলি তাকে সাপোর্ট করে। মা বাবা যদি অবৈধ কাজে সহায়তা করে, তারা একটা বড় চেষ্টা করে নাই আমার সাথে বসার, আমার সাথে কথা বলার। ওরা বিয়েতে ছিল না কেউ? ভাইয়া এটাই আমি অনেক ভুল করছি, আমার পুরো রিলেশনটাই একটা ভুল ছিল। মানে আপনি বলতে চান আপনার বিয়েতে ওরা ছিল না? না, আপনি পাগল। আমি আসলে জানি না আমাকে ও কি করছিল।
আমি এখন বললাম না অনেক কিছু রিগ্রেট করি, মানতে পারলাম অনেক না কিছু। মানতে পারলাম না, আপনি একটা মেয়ে যার গার্ডিয়ান নেই, আমি তো তাহলে আরো বেশি সতর্ক থাকবো যে আমি কই যাইতেছি। 2টা বছর আপনি একটা ছেলেরে রাখলেন, পুষলেন, লিভিং এ থাকলেন, তারপরে গিয়ে বিয়ে করলেন, তাও আপনি তার মা বাবারে আনতে পারলেন না। তাকে 25 পর্যন্ত আমি পালছি, 25 সাল। তার ঘটনা হওয়ার আগেও তাকে আমি 5 লাখ টাকা দিছি। কত টাকা দিচ্ছেন সব মিলে তাকে? 40 লাখ টাকা। আমার লাইফের, আমার বাবার শেষ সম্বল আমাকে যা দিয়ে গেছে, আমি এই লোকটাকে দিয়ে দিছি। ঠিক করেন এই বলুন, আপনি আপনার বাপের প্রতি অন্যায় করছেন। একটা বাপের প্রতি আপনি অন্যায় করছেন। একটা বাপ কত কষ্ট করে তার মেয়ের জন্য কিছু রাখে যেন জামাই বাড়িতে গিয়ে সে নিজে মুখ উঁচু করে বাঁচতে পারে। কেমনে দিলেন এত টাকা? লোকটাকে পাগল মতো ভালোবাসতাম, তাকে আমার গার্জিয়ান মনে করতাম, হাজবেন্ড অবশ্যই গার্জিয়ান। ফ্যামিলি মনে করতাম। বাট দিন শেষে যখন এখন তাকে দেখি, তার মধ্যে কোনোদিন এই ফিলটা ছিলই না। তার মধ্যে ছিল লোভ, তার মধ্যে ছিল হচ্ছে আমার টাকা পয়সা নেওয়ার হচ্ছে টার্গেট ছিল। সে একটা বেটার লাইফস্টাইল চাইছে, সে তার ফ্যামিলিকে দিয়ে যা করতে পারে নাই, সে চাইছে যাক আমি একটা এমন একটা মেয়ে পাইছি যাকে দিয়ে হচ্ছে আমি আমার ড্রিম লাইফ লিড করব। সে যা করে নাই, যা দেখে নাই, সে আমাকে তো এগুলো করে গেছে। এখন বুঝতেছি তার টার্গেট ছিল এটা, নট অনলি মি। আমি যখন ফার্স্ট তাকে নিয়ে পোস্ট করি, আমি অনেকের কাছ থেকে অনেক কথা শুনছি, সে শুধু আমার সাথে এরকম করে নাই, তার মোটিভই হলো এরকম। আর আমি মনে করি এর পিছনে ওর ফ্যামিলির অনেক বড় হাত আছে, অনেক বড়। প্রথম নেগেটিভ জিনিস ধরলেন কবে বলুন? যখন তাকে আমি ফার্স্ট অ্যামাউন্টটা দেই ভাইয়া, তখন সে আমার কাছ থেকে একটা বিজনেস করার কথা বলে টাকাটা নেয়। তখন অনেক দিন হয়ে যাওয়ার পর আমি যখন দেখলাম যে সে কিছুই করতেছে না, তখন আমি বললাম তুমি টাকাটা কি করছো? বলে আমি এই টাকাটা আমার হবে না, আমি আরও টাকা ম্যানেজ করা ট্রাই করতেছি। তুমি তো ভালো করেই জানো যে আমার ফ্যামিলির সাইড থেকে আমাকে সাপোর্ট দিবে না, যেহেতু আমি কোনো কাজ টাজ করি না বা কিছু করি না, দিবে না। হয়তো বা কিছু সাপোর্ট করবে, বাট এত বড় অ্যামাউন্টে সাপোর্ট করবে না। আমাকে তুমি করতে চাচ্ছ কি? তোমার মোটিভটা কি? আমাকে বলতে পারো, আমি তোমাকে হেল্প করতে পারি। কারণ আমি আমার লাইফে এমন কোনো কাজ নেই না করছি যখন, মানে আমি কাজ করতে অনেক পছন্দ করি, কোনো কাজকে আমি ছোটো করে দেখি না। হয়তো বা আমার প্রোফাইল দেখলে বা আমার ছবি দেখলে বলতে পারে যে না আমি অন্যরকম, বাট আমি কাজ করতে অনেক পছন্দ করি। বসে থাকি। প্রোফাইল অনেক অনেক বেশি আলোচিত সমালোচিত বোন আপনার। এটাই হয়তো বা এখন আমার জন্য অনেক বড় প্রশ্ন হয়ে দাঁড়াইছে। ইভেন সে যেটা দাবি করতেছে যে সে বিয়ের পরে নাকি জানতে পারে যে আমি মডেলিং এ কাজ করতাম। তার দাবি। পাগলে বিশ্বাস আমি করেন? ওয়েস্টার্ন কালচার ফলো করি। সে এখন মানুষকে বলে বেড়ায় আমি অন্ধ ছিলাম, এই মেয়ে এরকম, আমি জানতাম না। অথচ সে 19 সাল থেকে সে আমার প্রোফাইল দেখেই আমাকে নক দিছে। আমার সে ইনস্টাগ্রামের ছবি, ফেসবুকে সে ছবি, আমার ওয়েস্টার্ন কালচার দেখে, আমার মডেলিং ক্যারিয়ার দেখেই কিন্তু সে আমাকে নক দিছে। আমি কিন্তু বোরকা পরে থাকতাম না, এবং আমি তাকে বোরকা পরে দেখাই না যে আমি কিন্তু বোরকা পরে থাকি। ইভেন রিলেশনের শুরু থেকে এই পর্যন্ত আমার এমন কোনো জায়গা নেই, এমন কোনো পার্সন নেই, এমন কোনো কাজের ক্ষেত্রে নেই ওনাকে আমি সাথে নিয়ে যাইনি। এভরিওয়ান থেকে এইচ এন্ড এভরিথিং সে জানতো। লোকটার সাথে আমি 24 আওয়ার্স কানেক্টেড থাকতাম, হয় সাথে থাকতাম নাহলে ফোনে থাকতাম। তার কাছে আমি কিছুই লুকাই নেই। সে কিভাবে দাবি করে সে হচ্ছে বিয়ের পরে জানতে পারে যে আমার চলাফেরা এরকম? এটা 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 মানাটা মুশকিল। আপনি যেটা বলছিলাম, প্রথম জানলেন কবে বা প্রথম ধাক্কা খেলেন কবে? ধাক্কাটা খাই যখন আমি আমার বিয়ে করার পিছনে আরেকটা রিজন ছিল, আমি কনসেপ্ট করে ফেলছিলাম। তো তখন আমি ওকে বলছি যে আমি কিন্তু প্রেগন্যান্ট।
আমার 1.5 মাস হয়ে গেছে, এখন তুমি বলো কি করবা? ওকে অবশ্যই এটা আমার বেবি, আমি রাখবো। আমি বলছি তোমার ফ্যামিলি জানলে? পরে সে আমাকে বলতেছে, বলে কি ফ্যামিলি পুরো জিনিসটা আমার উপরে ছেড়ে দাও। ছাড়ছেন, কি রেজাল্ট হলো? আমি একা রাস্তায় রাস্তায় ঘুরতেছি, তার কথা অন্ধের মতো বিশ্বাস করে যে সে আমার ভবিষ্যৎটা তো ব্রাইট করবে, সে তো আমার পাশে। দেখেন আমি একা একা ফাইট করতেছি। থাকে না। এখন আমি হয়তো ওর সবকিছু ভুলে যেতে পারবো ভাইয়া। আমার লাস্ট যখন আমার অ্যাবর্শনের কারণে আমার অনেক বড় একটা সার্জারি করতে হয়, আমার টিউব কেটে ফেলে দিতে হয়েছে। আমি ইন ফিউচারে কখনো বাচ্চার মুখ দেখবো কিনা জানি না। এইটা হয়েছে আপনার এই অপারেশনের জন্য? হ্যাঁ, ও মাই কারণ গড। আমার প্রায় 22 দিন থেকে 25 দিনের মতো ইন্টারনাল ব্লিডিং হয়েছে। তো ব্লিডিং এর কারণে যে বাচ্চাটা নষ্ট হয়েছিল, ওটা টিউবে যে ওটা ইনফেকশন হয়ে গেছিল, যার কারণে ওটা আমার কেটে ফেলে দিতে হয়েছে। আর ওইটার কারণে আমার মেয়েদের তো মানে নর্মালি 2টা টিউব থাকে, তো আমার ওই টিউব কাটে ফেলে দেওয়ার আমার আরেকটাতে ওইটা অনেক ড্যামেজ হয়েছে। সো ডাক্তার আমাকে বলছে যে হাইলি আপনার 85% চান্সেস আছে যে আপনার বেবি হবে না, বাকিটা আল্লাহর উপরে। এটার জন্য কীভাবে ওকে মাফ করবো? আমার যেদিন অপারেশন হয় সেদিন সে ওই মেয়ের সাথে স্টে করতেছিল। আমি জানার পর আমার পায়ের নিচে জমিন নেই ভাইয়া। এই জিনিসগুলো দেখার জন্য আমি এবার সবকিছু দিয়ে, মানুষের কথা শুনে, তার ফ্যামিলির অপমান সহ্য করে, তাকে বিয়ে করে, তাকে রাজার মতো রেখে আমি জানতে পারি আমার যেদিন অপারেশন হয় সে ওদিন ওই মেয়ের সাথে। আপনি হাসপাতালের বিছানায় কাতরাইতেছেন আর সে আরেকজনের সঙ্গে বিছানায় এসে আনন্দ করতেছে। অথচ দেখেন ভাইয়া, আমার প্রোফাইল, আমার লাইফস্টাইল যদি কেউ দেখে না, তাহলে বলবে কি এই প্রতারণাটা আমার দিক থেকে আসতো। আমি তার সাথে বিট্রে করতাম, আমি তার টাকা পয়সা নিয়ে চলে যেতাম, আমি তাকে ফালাই দিতাম। সে কি ছিল? বেকার ছিল, দেখতেও ওরকম সুন্দর ছিল না, ম্যাচিউর ছিল না। আমার এমন কোনো পার্সোনালিটি, কেন তুমি এর থেকে বেটার ডিজার্ভ করো? কেন, কি পাইছে ছেলের মধ্যে? আমি বলছি এই ছেলেটা আমাকে ফিল করে সে আমার গার্জিয়ান। সে যখন আমার মাথায় হাত বলে তখন মনে করে পুরো পৃথিবীটা ওর মধ্যে। হয়তোবা সে অভিনেতা অনেক, কি বলবো। তাই বলে 4বার আপনাকে অ্যাবর্শন করতে হইলো, 40 লাখ টাকা আপনি দিলেন। সব থেকে আমি শেষ হয়েছি, সব সাইড থেকে আমার ভবিষ্যৎ এখন পুরো অন্ধকার। আমি যে, আমাকে সবাই বলে আমি এত ভেঙে কেন পড়ছি, কেন ভাঙবো না? আমার এই গত 6 মাসে আমার সাথে যা হয়েছে, আমি এখনো পুরোপুরি সুস্থ হতে পারি নাই। আমি বিছানা থেকে উঠতে পারি না, কারণ এই অপারেশন হওয়ার পরে আমি 95 কেজি ছিলাম, আমি হচ্ছে এখন 58 কেজি হয়ে গেছি এই গত 2 মাসে। আমি অনেক কিছু ফেস করতেছি, আমার হেলথ ইস্যু অনেক খারাপ। এর সঙ্গে ঝামেলাটা তো একটা বললেন আপনি, হচ্ছে এই টাকা নেওয়ার সময় 5 লাখ টাকা নেওয়ার সময় বলতেছে যে আরো টাকা ম্যানেজ করতেছি, ওই টাকাটা দেন। তারপরে স্টেপগুলো আমাকে বলেন। পরে হয়েছে তার কয়েক মাস পরে হচ্ছে আমি তাকে নিয়ে হচ্ছে বাইরে যাই, ইন্ডিয়াতে যাই। আমাদের বিয়ের পরে ফার্স্ট মানে হচ্ছে বাইরের ট্রিপ। তো এখানে যাওয়ার পরে হচ্ছে তাকে ওইখানে আমি প্রায় 6 লাখ টাকার শপিং করে দিছি তাকে। তার এইটা ড্রিম, তার ওইটা ড্রিম, তার ফ্যামিলি কখনো তাকে ওই ড্রিম ফুলফিল করে নাই, তার এইটা ড্রিম আছে, ওইটা কোনো কিছু কমতি রাখি নাই। তার মধ্যে এর মধ্যে তার ভাইয়েরও বিয়ে ঠিক হয়ে গেছে, তার ভাইয়ের বিয়ের অনেক শপিংও আমি করে দিছি। এবং সে আমার কাছ থেকে 5 লাখ টাকাও নিয়ে গেছিল যে তার ভাইয়ের বিয়েতে নাকি তার ভাইয়ের লাগবে। ইন্ডিয়ার শপিং আর ক্যাশ টাকা 10 লাখ টাকা, টোটাল 20 লাখ টাকা বিয়ের 2 মাসের মধ্যে আমার দেওয়া হয়ে গেছে।
আর লোকটা এমন ভাবে ভাইয়া বিশ্বাস করেন, আপনি যদি সামনে কোনোদিন ওর সামনে বসে কথা বলেন না, মনে হবে কি সে ভাজা মাছটা উল্টায় খেতে জানে না। তার মুখটা এরকম। কি বলো, কোনো অন্য মেয়েদের সাথে ধরা শুরু করলেন কবে থেকে? 2025 আপনার জানুয়ারি মাসে সে হঠাৎ করে আমাকে বলে যে আমার গাড়িটা ওর কাছেই থাকতো, ওই চালাইতো মেনলি। আমি তখন ড্রাইভিং পারতাম না, আর যেহেতু গাড়িটা পড়ে থাকবে দেখে ওর কাছেই থাকতো, এবং আমার এই গাড়িতে ওর ফ্যামিলি ফুল সবাই হয়েছে, ঘোরাফেরা করছে, এই করছে। তাহলে একটা জিনিস দেখেন, মানে এখন মানুষগুলো কি ওর ফ্যামিলিকে জানতো না? একটা বেকার ছেলে আপনার 22 লাখ টাকার গাড়ি নিয়ে ঘুরতেছে, তার ফ্যামিলিকে তাকে জিজ্ঞেস করে নাই? অবশ্যই। কার গাড়ি? জিজ্ঞেস করে নাই? অবশ্যই। সে তখন বলছে তার এক ফ্রেন্ডের অফিসে এসে জব করে, তার ফ্রেন্ডের মামা নাকি তাকে দিছে, এটা রাখার জায়গা না নাকি তাকে দিছে। আমি ওকে ঠিক আছে ফাইন, তোমার ফ্যামিলি বিশ্বাস করছে? তোমার ফ্যামিলি এত বোকা? পরে সে আমাকে ওরকম করে, না তোমার ব্যাপার আমার ভাইয়া জানে, ভাবিরা জানে। তাহলে তোমার ফ্যামিলিতে আমাকে নিচ্ছ না কেন? বলছে তারা টাইম চাচ্ছে আব্বাকে কনভিন্স করার জন্য, কারণ আমরা হয়তো বা মেনে নিছি, বাট আব্বা এই জিনিসটা মেনে নিবে না। এরকম করতে করতে 1 বছর 2 বছর 3 বছর পার হয়ে যাচ্ছে। লাস্ট ইয়ার আপনার 24 সালে হঠাৎ করে সে আমাকে একদিন বলে কি সে বাইরে চলে যাবে। বাইরে মানে কোথায়? সে লন্ডনে যাওয়ার জন্য ট্রাই করতেছিল। সে আমাকে হঠাৎ করে বলে যে আমি একটা ডিসিশন নিছি, তোমাকে না জানাই আমি বাইরে চলে যাব। আমি কি, হ্যাঁ মানে এটা কবে হলো? এই ডিসিশন কবে নিলা? আমার সাথে তো এই ব্যাপারে কোনো কথাই হয় নাই। মানে কেন তুমি, কেন ওই জিনিসটা মনে হলো যে তুমি বাইরে চলে যাবা? বলে কি, আমি অনেক চিন্তা করে দেখলাম যে আমি তোমাকে আমার ফ্যামিলিতে নিতে পারবো না, তারা অ্যাকসেপ্ট করে নিবে না। এটা বলতেছে এটা আপনার 23-এর শেষের দিকে বলছে সে আমাকে, মানে বিয়ের 4 বছর পরে, 3 বছর পরে। হ্যাঁ। তো পরে বললাম তোমার ফ্যামিলি তো এখনো আমার ব্যাপারে জানে, আসো তোমার সাথে, তো হঠাৎ বাইরে যাওয়ার ডিসিশন কেন নিলা? ওকে আমি এখানে কিছু করতে পারবো না, আমার এখানে আমি ফ্রিডম পাই না, আমার বাসা থেকে সেই স্পেসটা আমাকে দেয় না, আমার বাবা মা আমাকে সাপোর্ট করতেছে না, তারপর তোমাকে নিয়ে আমি অনেক টেনশনে আছি যে তোমাকে নিয়ে কোথায় যাব। তখন আমি বললাম এখন কোথায় আসো? এখন আসোটা কোথায়? বলে কারণ আমি আসি, বাট আমি মনে হচ্ছে মন খুলে নিঃশ্বাস নিতে পারি না, কোনো ওপিনিয়ন রাখতে পারি না, আমার 2টা ফ্যামিলি এখন মেনটেন করতে হচ্ছে, আমি 2টা ফ্যামিলিকে একত্র করতে পারতেছি না। তবে মাঝখানে একটা ছোট ঘটনা বলি, তার ভাই, 2 ভাই কিন্তু লাভ ম্যারেজ করছে, এবং তার বড় ভাই তার আপন, ওই সেম কাহিনী, তার আপন মানে খালাতো বোনকে বিয়ে করছে। তার মা তার সাথে প্রায় 5 বছর পর্যন্ত যোগাযোগ করে না, কিন্তু পরে কিন্তু ঠিকই মেনে নিছে। মেনে সব ফ্যামিলি নেয় আসলে একটা পর্যায়ে গিয়ে। কেন মেনে নিছে? কারণ ভাইয়া চেষ্টা করছে দেখে। হ্যাঁ সেটা তো অবশ্যই, কিন্তু সে তো তার ওয়াইফকে তো ছেড়ে দেয়নি, সে তার ওয়াইফের হাত তো ছেড়ে দেয়নি, সেখানে তার ওয়াইফের সাথেই ছিল। পুরুষই ছাড়ে না সেটা, তার চেষ্টাই ছিল না ভাইয়া। আজকে যদি তার চেষ্টা থাকতো, হয়তোবা তার ফ্যামিলিতে আমি থাকতাম, আমার লাইফটা অন্যরকম থাকতো, হয়তোবা আমার বেবিটাও থাকতো, আমি এই পর্যায়ে আসতাম না, হয়তোবা আপনার সামনে বসে কথা বলতাম না, হয়তোবা আমার কোর্ট কাছারিও যাওয়া লাগতো না। সে যদি আসলেই পুরুষ হতো, আমার কাছে মনে হয় না। কোর্ট কাছারি কেন যাওয়া লাগলো বলো? আপনার ওই যে 24 সালের শেষের দিকে ওর সবকিছু ওকে টোকে হয়ে গেছে, তখন সে আস্তে আস্তে আমার কাছ থেকে মানে একটু ডিটাচমেন্ট মানে মেনটেন করা শুরু করে। তাকে আমি ফোনে পেতাম না, সে আমার সাথে খুব কম দেখা করতো, সে আমাকে টাইম দিত না। তখন আমি তাকে বলতাম, কম দেখা করতো মানে আপনার বাসা থেকে চলে গেছে তখন? হ্যাঁ তখন কোথায় গেছে? তার বাসা থাকতো সে। আপনাকে কেন নিয়ে যায়নি তাহলে? ওই যে বললাম না ভাইয়া, ওর
ওর বাহানার কোনো ঠিক আমি 2 দিন ওর বাসার নিচ পর্যন্ত গেছি যে না এনাফ হইছে, আমি আর একা থাকবো না, আমি তোমার ফ্যামিলিতে এখন কাগজ আসছে, বিয়ে করাবো, আল্লাহর সাক্ষী রেখে বিয়ে করবো, এনে অসুবিধাটা কি? তার ওই যে তার ইন্টেনশনই ছিল ভাইয়া, আমার যতক্ষণ আমার ব্যাংকে অ্যাকাউন্টে টাকাগুলো ছিল ওই টাকাগুলো নেওয়া এবং আমার কাছ থেকে পালিয়ে যাওয়া। বাট দেখেন আল্লাহ হয়তো আমার ভালো চাই, আমি জীবনে হয়তো ভালো কোনো কাজ করছিলাম দেখে সে ওই মেয়েকে বিয়ে করে দেশ ছাড়ার প্ল্যান করছিল, Okay. তার মামাতো বোনকে। তাদের বাড়ি হচ্ছে সাভার, ইন্টারেস্টিং। সাভার কোন্ডা, আর ওই মেয়ের বাড়ি হচ্ছে আপনার গুগুদিয়া নয়ারহাট। ওকে। তার আপন মামার মেয়ে। আপন মামার মেয়েরে বিয়ে করার জন্য সে রেডি? হ্যাঁ, বিয়ে করছে অলরেডি। হ্যাঁ, কবে করলো আবার এটা? এই 25-এই করছে। আমি তখন তো আপনার সাথে? হ্যাঁ, এখনো তো আমাদের ডিভোর্স হয় নাই। পাগল নাকি? আপনার সাথে ডিভোর্স হয়নি তাহলে আরেকটা বিয়ে করতে কেন? কিসের লাগে? ওই যে আমি যখন আমি এই জিনিসটা পুরো সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে সেপ্টেম্বরের 11 তারিখ 25-এ। তাকে হাতে নাতে ধরছি, প্রমাণ পাইছি। কি ধরছেন? কোথায় প্রমাণ? প্রমাণটা কিভাবে পাইছি, সে মাঝখানে কোনো একটা কাজের জন্য হচ্ছে মালয়েশিয়া গেছিল। তো তখনই তার বিয়ের কথাবার্তা আমার পর বলছি, আচ্ছা আমি কোনোদিন তো তোমার ফেসবুকের আইডি চাই না, আমাকে একটু আইডিটা দিবা, আমি তোমার আইডিটা একটু দেখবো অ্যাজ এ ওয়াইফ হিসেবে। তো আমি এই 19 সাল থেকে 25 সাল পর্যন্ত কোনোদিনও ওর কাছে আইডিও চাইনি। বাট ওই ফার্স্ট আমি বললাম যে আমাকে একটু দাও। বলে কি কেন? আমাকে কেন এমনি আমি চাইতে পারি না? তুমিও তো আমার চাও, আমি তো চাও মতে তোমাকে দিয়ে দিচ্ছি, তো আমি তো তোমার চাইতেই পারি। পরে আইডিতে ঢোকার পরে হঠাৎ করে একদিন ভোরবেলা ওই মেয়েরা নক দিছে। ভোরে? ভোরে। বাহ, সারা রাত অনেক কাজ ছিল। সারা রাত আমাকে ঘুম পাড়াইছে। সে আমাকে ঘুম পাড়ানোর পর সে মেয়ের সাথে কথা বললো রাত ভর আমাকে বলতো সে অনেক টায়ার্ড, তার মন খারাপ, সে অনেক কিছু নিয়ে ডিপ্রেস। সে পরে কথা সারাদিন ওই মেয়ের সাথে কথা বলতো, হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে সবকিছু বের করছি, কবে থেকে কথা বলছে, কোথায় গেছে, কি করছে না করছে। আরে বাপরে। এই ও মালয়েশিয়া থাকাকালীন আমি সব বের করছি এবং ওর গ্রামেও আমি লোক পাঠাইছি। তখন আমি শিওর গ্রামের লোকরা বলছে এই বাড়িতে বিয়ে হয়েছে কয়দিন আগে। কার বিয়ে হয়েছে? এই ফ্যামিলি যে ছোট ছেলে যে বিদেশ যাবে তার বিয়ে হয়েছে তার মা মতো বোনের সাথে। মানে আপনার হাজবেন্ডের গ্রামে ঘটা করে আরেকটা বিয়ে হয়েছে? হ্যাঁ। আপনি জানেন না? আমি জানি না, আমি ততক্ষণ জানতাম না যতক্ষণ হচ্ছে তাকে আমি ওইখানে লোক না পাঠাইছি। আপনি বিশ্বাস করুন, এর মধ্যে তার বাবা মারা যায়। সে তার বাবার কবরে হাত দিয়ে এভাবে বলছে, আমি হাত ধরে বললাম আমার লাইফে কোনো মেয়ে নাই। আপনি চাইলে ওই ছবিটা আমি এখন দেখাইতে পারবো। সে কবরে হাত দেওয়া বলছে যে আমি কবরে হাত দিলাম, আমার লাইফে কোনো মেয়ে নেই, তুমি ভুল বুঝতেছো। আমার হাতে পশম খাড়া হয়ে গেছে ভাই এই কথা বলতে, যে তার বাবার কবর। কোনো ছেলের পক্ষে সম্ভব? সে মালয়েশিয়া আসার পর তার বাবা, উনি যেদিন মালয়েশিয়াতে আসছে তার 2 দিন পরে তার বাবা মারা যায়। বাবা মারা যাওয়ার 3 দিনের মাথায় ওর ভাইরে আমি ডাকাই। কেন ডাকাই? ওই যে আইডিটা আমার কাছে ছিল, আমি তো দেখছি কি করছে। পরে ও তো ডাইরেক্টলি আমার সাথে মালয়েশিয়াতে এসে দেখা করে নাই, সে ডাইরেক্টলি সাভারে চলে গেছে। ওটা আটকানোর চেষ্টা করছিলেন? এত পাগল কেন বলেন তো আপনি? ওনার জন্য এত কিছু করতেছে, তারপর ভাইয়া আমি খুব অল্প বয়সে আমার বাবা হারাইছি, ফ্যামিলিতে আমার সাপোর্ট পাই নাই। আমার বাবা আমার অনেক ক্লোজ ছিল, অনেক। আমি এখনো যখন চিন্তা করি আমার বাবা নেই, আমি অনেক ইমোশনাল টাইপের মানুষ, অনেক। এই লোকটা ওইটারই সুবিধা নিচ্ছে। আমি দেখতে হয়তো অনেক স্মার্ট, বাট আমি মনের দিক থেকে অনেক মানে পড়তে গেলে মানে একটা বোবা জানানোর যেরকম থাকে আমি ওরকম। আমার কি লাইফ কি করে গেছে, ঠিক আছে আন্ডারস্ট্যান্ডিং হয় নাই, বলতেছিল না। জিনিসটা অনেক আগে সে মিউচুয়ালি ভাবে করতে পারতো, বাট ওই যে বললাম একটা ছেলে হোক বা মেয়ে হোক, একটা ফ্যামিলি অনেক বড় এফেক্ট করে। আজকে আমার বাবা হয়তো আমাকে সে শিক্ষা দিয়ে গেছে দেখে আমি মানুষের ক্ষতি করতে পারি না।
আমার বাবা একটা কথা বলতো, না খেয়ে মরে যাওয়া, তারপর মানুষের ক্ষতি করবা না। তা আমার বাবার সাইড থেকে আমি শিক্ষা পাইছি, ভুল করবা 100 বার মাপ চাবা, আল্লাহ মাফ চাওয়াকারীদেরকে কখনো ছোট করে দেখে না। আমি ওর ফ্যামিলির কাছে হাত জোর করে মাপ চেয়েছি যে আমাকে গ্রহণ করেন, আপনারা যেভাবে বলবেন আমি সেভাবে থাকবো। ও যে একটা বিয়ে করছে সেটাও বলতে রাজি ছিলাম যে না থাক, অ্যাটলিস্ট থাকে, কারণ আমার তো কেউ নাই, ওইটা আমার ফ্যামিলি। একটু জায়গাতে কি করছে ফ্যামিলি, ওর ফ্যামিলিতে মেয়ে নাই, ওর ভাইদের বউ নাই। ওর মেধু ভাই বলে যে আপনারা এই ব্যাপারটা আমাদের ফ্যামিলিতে এরকম বউরা আসে আর যায়। তখন আমি শকটে গেছি যে একটা ছেলের বড় ভাই, সে কিভাবে কথাটা বলতে পারে। আমার অপরাধটা কি? আপনাদের বেকার ছেলেকে আমি সাপোর্ট করছি, তাকে পালছি, তাকে খাওয়াইছি, রাজার মতো রাখছি, আপনারা যা লাইফে ওকে দেন নাই তা দিছি, বাইরে ঘুরতে নিয়ে গেছি। ইভেন এখনো যে ওই জিনিস পরে ঘুরে, এটা আমার টাকা দিয়ে কেনা। কবে থেকে ওর সঙ্গে যোগাযোগ নেই? ওই আপনার সেপ্টেম্বর 25 সালে সেপ্টেম্বর থেকে লাস্ট। কোনো যোগাযোগই নেই? না। ওকে ডিভোর্স দিয়েছে আপনাকে? আমি জানি না ভাইয়া। কোনো কাগজ বা কোনো কিছু বলেছে? না, আমি জানি না, আমি কোনো কিছুই জানি না। আপনি পান নয় কোনো না কিছু? না। তাহলে ও যে আরেকটা বিয়ে করলো, এই নিয়ে আপনি বিচার চান নাই? কার কাছে যাব? ফ্যামিলি তো আমার সাথে কন্ট্যাক্টই করে না, সবাই পলাতক। তো আইনের কাছেই তো এই জন্য পরে তো গেছি। ওই সেপ্টেম্বরের 11 তারিখে পরেই হয়েছে আমি আইনের কাছে গেছি যে না, এখানে আর ফ্যামিলিগতভাবে হবে না। আমি 12 তারিখ পর্যন্ত ওয়েট করছি, দেখি না তারা আমার সাথে কোনো কন্ট্যাক্ট করতেছে না। আর ও তো পুরা গায়েব, ও সোশ্যাল মিডিয়া ডিলিট করে দিছে, হোয়াটসঅ্যাপ ডিলিট করে দিছে, মানে আমার সাথে যেসব সাইটে কন্ট্যাক্ট হইতো ওই সব কিছু ডিলিট করে দিছে, মানে যেন ট্রেস না করতে পারেন। হ্যাঁ, না ট্রেসের জন্য না, ও তো ওর অনেক কুকর্ম তো ওইখানে আছে ওই আইডিতে। কারণ ও তো আমার সাথে এরকম করতো না, অনেক মেয়েদের সাথে কথা বলতো। ও যে এখন যে মেয়েরে বিয়ে করছে ওই মেয়েও তো সেম ক্যাটাগরির, মানে এক প্রতারক আরেক প্রতারক সাথে মিলছে। ওই মেয়েও নাকি কোন ছেলের সাথে 12 বছর ধরে রিলেশনে থাকতো, বিয়েও ঠিক হয়ে গেছে, ওই ছেলেরা ফালাই দিয়ে ও আপন মামাতো ভাইকে বিয়ে করছে। ওকে, 12 বছর রিলেশন করার পরে? হ্যাঁ, গুড পার্টনার। মানে যার সাথে তেমন, হয়তোবা এর জন্য ওদের এত মিল। আপনার চোখে জল কেন বলেন তো বোন? আমি নিতে পারতাছি না জিনিসটা, জানেন। আমি যে বিলি রফকে চিনি এটা সেটা না, শি ইজ আ ডেড বডি। যেভাবে আপনাকে দেখে মানুষ, যেরকম আপনি প্রেজেন্ট করেন, আর আজকে আপনি আকাশ পাতাল পার্থক্য। কিভাবে ভাঙছে এত আপনারে? হাও? লাস্ট অপারেশনটা থেকে শুরু করে ওর বিট্রায় ওই মেয়ের সাথে থাকা, এগুলোই আমি এখনো মেনে নিতে পারি না। মাঝে মাঝে মনে হয় যে ঘুম থেকে উঠে দেখি ওই সব কল্পনা। নিজের চোখে দেখছেন কখনো কোনো কিছু? একটা মানুষের তার প্রমাণ চোখের থেকে এখন বর্তমানে হচ্ছে আমরা যে সোশ্যাল মিডিয়া ইউজ করি সেখানে অনেক কিছু প্রমাণ হয়ে যায়। ওইটাও এক ধরনের চোখে দেখাই। কি দেখছেন? না, কি দেখছেন? ওই মেয়ের সাথে ভিডিও কলে কথা বলতো, ছবি পাঠাতো, রাতভর কথা বলতো। নর্মাল কথা না, নর্মাল কথা না। কিছু কিছু ভিডিও ছবিও দেখছি, নর্মাল না। ইভেন এখন আমি এমন একটা স্টেটমেন্ট দিব, আপনি বিশ্বাস করবেন না। ওর নানি অসুস্থ ছিল, ওই থেকে ওই মেয়ের সাথে ওর মনে হয় ক্লোজনেসটা। ওর নানি বেডে পড়া, ওরা বাথরুমে যে একসাথে হচ্ছে শারীরিক সম্পর্ক করতো। পাশে তার অসুস্থ নানি। মাথা ঘুরতেছে রে বোন আমার। আপনার হাজব্যান্ড জি। বিয়ের পরে? হ্যাঁ, কেন ভাঙবো না? কেন চোখ দিয়ে পানি আসবে না? নানি বিছানায় পড়া, অসুস্থ, তারে দেখতে গেছে। অথচ তাকে আমি যখন ফোন দিয়ে, সে বলতো
এই নানি ঘুমাইতেছে, আমি এখন ফোনে কথা বলতে পারবো না, তাকে ডিস্টার্ব করা যাবে না, তাকে ইঞ্জেকশন দিছে, তুমি ঘুমানোর চেষ্টা করো, সকালে ফোন দিব না। প্রত্যেক দিন সেম কথা। আমাকে তুমি এমন চেঞ্জ হয়ে গেলা কেন? কেন আমি সে আগের দেখি না কেন? আর আমার হাজবেন্ডের নাম, তুমি তো কম ভালোবাসা নেই, পাগলের মতো ভালোবাসতা। তুমি আমার জন্য তোমার বাবার সাথে খারাপ ব্যবহার করছো, তোমার মার সাথে খারাপ ব্যবহার করছো, তোমার ভাইদের সাথে খারাপ ব্যবহার করছো। ওই পার্সনটা কই? নিজের বউকে সব প্রপার সম্মান দিতে গেলে অনেকের সাথে যুদ্ধ করতে হয়, এবং সেইটাই পুরুষত্ব। আমি এটা বলছি, তোমার ফ্যামিলি পা ধরে থাকলেও আমি থাকবো যদি তুমি আমার পাশে থাকো। আমার পাশে তো নাই, কার সাথে ফাইট করবো আমি? সেকেন্ড বিয়ে জানার পরে আপনি থাকতে চাইছিলেন? চাইছিলাম। সিরিয়াসলি? ওই যে লোকটাকে যে ভালোবাসতাম, তারপরও মনে করতাম যে জানা হয়তো বা আমি তো মানে এমন, আমার মাত্র কিছুদিন আগে একটা সার্জারি হয়েছে, আমি এখন ওই ট্রমা থেকেই বেরোতে পারি নাই। তারপরে যে যাক বিয়ে যেহেতু করছি যেভাবে হোক সংসারটা টিকায় রাখি। আমি তো ওই টাইপের মেয়ে না ভাইয়া যে আজকে একটা বিয়ে করছি, কালকে একটা বিয়ে করছি, আজকে এলে ধরবো কালে ধরবো। তাহলে তো আমি হয়তো এই ছেলেকে বিয়ে করতাম না, আর আমার সবকিছু দিতাম না। আমার লাইফস্টাইল যদি কেউ দেখে, আমার প্রোফাইল যদি কেউ দেখে, তাহলে এই ছেলেকে আমি গণায় ধরতাম না। আমার সার্কেল ছিল অন্যরকম, চলাফেরা ছিল অন্যরকম, আমার কাজের সাইড ছিল অন্যরকম, সব দেখছে সে, সব। শুধু সে এটা করে নাই, আমার ক্লোজে যারা ছিল। আপনাকে ম্যানিপুলেট করা সহজ কেন হয়েছে বোন, কি মনে হয়? আমি অনেক মেন্টালি ব্রোক ডাউন ভাইয়া। আমার বাবাকে হারানোর পর থেকে আমি এরকম হয়ে গেছি। যখন আপনার সাথে এসব করতেছে, একটা ধরতেছেন, একটা প্রমাণ বলতেছেন, তখন তার রিয়াকশন কি ছিল? ভুল হয়ে গেছে, নিজেকে শুধরাবো, একটা চান্স দাও। মানুষ তো ভুল করেই। আমাদের রিলেশনের যখন 1 বছর, তখন আল্লাহ হয়তো দ্যাট টাইমে আমাকে একটা ইঙ্গিত দিছিল, বাট আমি দেখি নাই। কিরকম? সে তার একটা ফ্রেন্ডের বড় বোনের সাথে লিভিং রিলেশনে ছিল 2 বছর ওয়েট, আমার আগে। এবং আমার সাথে যখন পরিচয় হয়, মেয়ের সাথে কন্টিনিউ কথা বলতো। তখন আমি বলছি, এই মেয়েটা কে হয়? বলে কি আমার বোন। আমাকে বোন? তো বোনের সাথে সব চ্যাট ডিলিট করছো কেন, ছবি ডিলিট করছো কেন? তোমার না বোন হয়? তাহলে এখন কেন কথা বলো না? হ্যাঁ, এখন কেন দেখা করো না? তোমার প্রোফাইল কেটে যতটুকু দেখছি, তোমরা আগে প্রতিদিনই দেখা করতা, ওনার বাসায় যেয়ে থাকতা। তোমার ফ্রেন্ড এখন তোমার সাথে কথা বলে না কেন? তোমাদের এখন কন্ট্যাক্ট হয় না কেন? তোমার ফ্রেন্ডের চ্যাটও তুমি ডিলিট করছো কেন? উত্তর নেই তো। বলে কি, তুমি রিঅ্যাক্ট করবা, তুমি যদি চলে যাও আমার সাথে কথা না বলো এর জন্য। ও আমাকে সবসময় একটা কথা বলতো যে আমি তোমার মেন্টাল কন্ডিশনটা জানি, আমি জানি আমি কখনো তোমাকে ছেড়ে গেলে তুমি করবা, আমি কখনো তোমাকে ছেড়ে যাবো না। প্রভোগ করতো তো, তার মানে ও শট। আমি এই ঘটনার পর ট্রাই করছিলাম। নাজুবিল্লাহ। পরে আমার বাসায় অনেকগুলো বিড়াল আছে, তো আমি যেদিন এই স্টেপটা নিতে যাই, কারণ ওর ফ্যামিলির সাথে বসার পর যখন আমি মানে ওর ফ্যামিলি আমাকে ক্লিয়ার করে দিছে যে হ্যাঁ আমাদের ছেলেদেরকে তো আমরা বাইরে পাঠিয়ে দিতে চাচ্ছিলাম যেন তুমি ওদেরকে না ধরতে পারো, তোমার কাছ থেকে দূরে পাঠাচ্ছিলাম। আমাকে, আমি তার ওয়াইফ, আপনারা কিভাবে তাকে আমার কাছ থেকে দূরে করবেন? ওই মেয়ের সাথে বিয়ে দিয়ে মেরে সহ? হ্যাঁ। আপনার হাজবেন্ড আপনারে রেখে আরেকটা বিয়ে করে ওই বউ নিয়ে বিদেশ চলে যেতে চায়? হ্যাঁ, এখন try করতেছে। বাই হিজ ফ্যামিলি সাপোর্ট। আমি কি বললাম ভাইয়া, ওর ফ্যামিলি, বাহ, আমি অবাক। স্পেশালি ওর 2 ভাইয়ের ব্যবহার দেখে। ওর মার কথা আমি নাই বললাম, ওনার কথা আমি বলবো না। কেন? কারণ সে তো তার স্বামী হারাইছে, সে হয়তোবা আমার কষ্টটা বুঝে, হয়তোবা বুঝেও না। বুঝলে হয়তোবা সে তার ছেলেকে বলতো যে তুই যা করছস খারাপ করছস।
অন্তত এরকম একটা এতিম মেয়ের সাথে তোর এই জিনিসটা করা উচিত হয় নাই। না, ওর ফ্যামিলি অন্যরকম, না হলে এত বড়, এই যে কয়দিন আগে ধুমধাম করে বিয়ে করাইছে, মানে অনুষ্ঠান করাইছে পুরাটা, মানে মানে এই যে কয়দিন আগে, মানে যখন আপনি তার বউ, এই যে আপনার এই ফেব্রুয়ারি মাসে, এই 26শে ফেব্রুয়ারিতে, হ্যাঁ। কি পাগলের মতো কথাবার্তা বলতেছেন বিলে? এক এক আমি সময় দেখাবো ভাইয়া, এক এক সময় এক একটা লাগতেছে। আপনি তার ওয়াইফ, সে আরেকজনের তারা সাথে আমাকে চলে গনাই যাচ্ছে। ধরে না আমি যে তার ওয়াইফ। আপনি তার ওয়াইফ, সে বাসায় নিয়ে আরামসে আরেকজনের বিয়ে করতেছে। আপনি তার ওয়াইফ, সে তার নানি বাড়িতে নানিদের দেখতে গিয়ে আরেকজনের সঙ্গে ইয়েতে বেডরুমে, সে বাথরুমে যাইতেছে। মানে কি হইতাছে এগুলা? আমি আমি আমার সাইড থেকে তার ওয়াইফ ছিলাম, আর তার জন্য জাস্ট আমি একটা ট্রাম্প কার্ড ছিলাম, টাকা নেওয়ার, টাকা সুবিধা নেওয়ার, নেওয়ার। ভালো লাইফস্টাইল, ভালোভাবে থাকার, ফ্যামিলি থেকে দূরে থাকার, নিজের মতো লাইফ লিড করার। আমি জাস্ট একটা ট্রাম্প কার্ড। না হইল না বোন, সে অনেক স্টাডি করছে আমার নিয়ে এবং তাকে হেল্প করছে তার এক ফ্রেন্ড, কারণ মেনলি ওর ফ্রেন্ডই হচ্ছে আমাকে বলছে যে তুমি এর সাথে কথা বলে দেখতে পারো। ওর পুরা ফ্যামিলি থেকে ওর সার্কেলটাই এরকম। যাক, আমি অন্যদের ব্যাপারে নাই বলি। কেস করা হয়েছে কয়টা বোন? 5টা কেস করেছি। কিসে কিসে? ফার্স্টে তো আপনার যৌতুক মামলা করছি, যেহেতু সে আমার কাছ থেকে টাকা, লাস্ট পর্যন্ত আমার কাছে টাকা নিয়েছে, চাইছে। জি। তারপর হচ্ছে তাকে আমি পারিবারিক মামলা করছি, প্রতারণা মামলা দিয়েছি। কি প্রতারণা? এই যে সে একটা ওয়াইফ থাকতো আর একটা বিয়ে করছে। ওকে, তারপর? তারপর হয়েছে আপনার, টাকার জন্য কিছু দেন নেই? হ্যাঁ, টাকার জন্য দিছে। আপনার মানি সুইটার মামলা করেছি আমি তার নামে। ওকে। সে এখন বর্তমানে জামিনে আছে। কিন্তু আপনার সাথে যোগাযোগ নেই? করবেও না। সে নাকি তার লয়ারকে দিয়ে আমার লয়ারকে বলেছে যে আমরা এই মেয়েরে একটা টাকাও দিব না। কেন দিব? এই মেয়েকে আমাদের টাকা দিছে, আর আমাদের ছেলে বেকার। বেকার ছেলে আবার আরেকটা বিয়ে করে বউ নিয়ে আবার ফ্যামিলিতে থাকেও। বোন, আপনার লাইফ থেকে শেখার থাকলে কি আছে বলেন তো মানুষের? আমার লাইফ থেকে শেখার হচ্ছে নিজেকে আগে ভালোবাসতে হবে। যেটা নিজের থেকে, সে যেই হোক, ভালোবাসেন, নিজের থেকে বেশি ভালোবাসবেন না। আর যেটা আপনি অন্ধের কাউরে মতো তো একদমই না। মানে যেটা আপনার ক্ষেত্রে ছিল না। আসলে আমি আমাকে ভালোবাসতাম না। নাম্বার 2, নিজের সবকিছু দিয়ে অন্যের উপকার করতে যাবেন না, সে যেই হোক। আগে নিজের পায়ের মাটি শক্ত করবেন, যে দেখেন আপনার পায়ের নিচে কি আছে। এই যে দেখেন আমার পায়ের নিচে কিছু নাই এখন, আমি দিশাহারা এখন, আমার ফিউচার বলতে কিছু নাই। কারণ আমি এগুলা কবে করবো? আর আমার বাবা যা দিয়ে গেছে, যতই টাকা ইনকাম করে আমি পারবো? আমার বৈশাখালী তো রাজার ধনু শেষ হয়ে যায় রে ভাই। আগে আমি অনেক সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ ছিলাম, আমার ভালোই, আলহামদুলিল্লাহ এখান থেকে আমার ভালো একটা ইনকাম আসতো। এই ঘটনা হওয়ার পর থেকে আমি এই জিনিসটা প্রায় 4 মাস পরে মানুষের সামনে আনছি। কখন আনছি? যে না, আমাকে সে রাস্তায় ফকির বানায়, আমাকে এরকম দিশাহারা করে দিয়ে আমাকে সুসাইড পর্যন্ত করার পথে সে এনে দিয়েছে। আমি তাকে কেন ভালো থাকতে দেব? মানুষের জানা উচিত। মানুষ জানলে সচেতন হয়। ট্রু। তার আশেপাশের মানুষের জানা উচিত বোন, সে কি করছে। তার জন্য যদি আপনার কোনো বলার থাকে, ফর দ্য লাস্ট। তুমি যেরকম, তোমার সাথে মিলছে ওরকম। তুমি কোনো ভালো মেয়ের বিয়ে করো নাই, আর কোনো ভালো মেয়ে তোমাকে বিয়ে করে নাই। সে যদি ভালো মেয়ে হতো, সে আমার ব্যাপারে সবকিছু জেনে শুনে সে আরেকজনের সংসার নষ্ট করতো না। কারণ তুমিও একটা প্রতারক, তোমার সাথে মিলছো আর একটা প্রতারক। আমি দোয়া করব আল্লাহ আমাকে যে দিন দেখাইতেছে, তোমাকে যেন না দেখায়। তুমি নিতে পারবা না, তুমি নিতে পারবা না। তুমি নিজের মাংস নিজে কামড়ায় খাবা। আমার যে অবস্থা হয়েছে, তোমার আশেপাশে কাউকে পাবা না। চোখ ভর্তি জল আপনার।
মানুষ নিজের কাছে অসহায় হয়ে যায় আপা। আমি এখন মানুষের সাথে তেমন কথা বলি না, কথা বলতে গেলে অটোমেটিক আমার কান্না চলে আসে। আমি ওই জিনিসটা থেকে বেরোতে পারতেছি না, আমার কাছে এত সহজ না। আমি টাকা হারাইছি, মানসিক অশান্তি হারাইছি, শারীরিকভাবে অসুস্থ হয়ে গেছি, কোনো দিক দিয়ে সে আমাকে ছাড় দেয় নাই। আমি তো তার ভালোবাসার মানুষ ছিলাম, তার ওয়াইফ ছিলাম, তার লাইফ পার্টনার ছিলাম, সে আমার থেকে একটু দয়া দেখায় নাই। ওই আল্লাহর কাছে ছেড়ে দিছি, আল্লাহ যেন তোমার প্রতি দয়া না দেখায়। দুনিয়াতে যদি বিচার না হয়, ওই দুনিয়াতে তোমার জন্য বিচার হয়। একদিন আমি ঘুরে দাঁড়াবো, বাট সময় লাগবে, অনেক সময় লাগবে। কারণ একটা মেয়ের লাইফে 60টা বছর অনেক কিছু, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, অনেক কিছু। যে সময় ক্যারিয়ার বড় করবেন, ফ্যামিলি বানাবেন। দ্যাট টাইমে আমি তার হাতটা ধরছি। তার সাথে যখন আমার পরিচয়, আমার 24 বছর চলে, 26 বছরে তার সাথে আমি বিয়ে করি। তাহলে এই যে 7 বছরের সম্পর্কে সঞ্চয় কি আপা? এই যে সঞ্চয়, আমার চোখের পানি, বহমান, হাহাকার, নিজের উপরে নিজের জিত উঠে, এমন জিত উঠে। আমি মানুষের থেকে, আমি এখন আমার বাসায় যে বিড়ালগুলো আছে তাদের সাথে টাইম স্পেন্ড করি, কারণ তাদের দেখলে না আমি অনেক কিছু শিখি, আমার ভালো লাগে। কারণ চিন্তা করে আমার মতো ওরা এতিম, আমার যদি কিছু হয়ে যায় এই বাচ্চাগুলো আর কে দেখবে? এদের জন্যই বেঁচে আছি। আর কিছু মানুষ আল্লাহ ওদের বাঁচায় রাখুক ভাইয়া, আমার এই খারাপ সময় তারা আমার ফ্যামিলি মেম্বার না, বাট আজকে আমি যে মৃত্যুর হাত থেকে বেঁচে আসছি তাদের জন্য। বাহ, আপনের চেয়ে পর ভালো বলে মানুষ। মানে আমার সাথে যখন আমার হাজবেন্ডের এই কাহিনী চলে, তারা বুঝতে পারছে যে আমি কিছু একটা রং কিছু করবো, তারা 24টা ঘন্টা আমার সাথে কেউ না কেউ ফোনে থাকতো। আরে বাপরে, কেউ না কেউ, আরে বাপরে, আমাকে একা ছাড়া নাই। বাসায় না এসে থাকতে পারলো, তারা আমার সাথে ফোনে ছিল, সব সময় কন্ট্যাক্ট থাকতো। আমি মাঝে মাঝে আমার কাছে অনেক ভালো লাগে যে আমি হয়তো লাইফে কিছু অ্যাসাইনমেন্ট করছি দেখে এই পার্সন গুলাকে পাইছি। বাট আপনি এরকম বাজে কিছু করবেন না। না, কেন করবো ভাইয়া? তাকে ভালো থাকার জন্য। এই যে রিসেন্টলি একটা আপু যে কাজটা করলো, তার বাচ্চাটার জন্য খারাপ লাগে ভাইয়া, কান্না করছে অনেক, সত্যি কথা। তার সাথে আমি একবার কথাও বলছিলাম, সে অনেক স্ট্রং ছিল, মানে তার মতো মানুষ হুট করে এই কাজটা করে ফেলবে, আমিও হয়তো বা এই জিনিসটা করে ফেলবো, বাট তার থেকে আমিও শিক্ষা নিছি। করা যাবে না। লাভটা কি? ওই লোকটা তো ভালো আছে, ওই মেয়েটা ভালো আছে, মাঝখানে কে? আপনি গায়েব হয়ে গেছেন। বাচ্চার ক্ষতি ছাড়া কালো কিছু হয় না। বাচ্চাটা দুনিয়া আজকে যদি এরকম একটা বাচ্চা আমার থাকতো, আমি ওরে আমার লাইফ বানায় ফেলতাম। ইনশাআল্লাহ। আল্লাহর কাছে অনেক শুক্রিয়া যে ওর সন্তানের মা আমি না। কারণ যে তার ওয়াইফকে অস্বীকার করতে পারে, রাস্তায় ছেড়ে দিতে পারে, সে আমার বাচ্চাটাকেও রাস্তায় ফেলে দিত। আমি হয়তো এটা নিতে পারতাম না, সত্যি কথা ভাইয়া। আমি হয়তো ওই বাচ্চার কথা চিন্তা করে মরে যেতাম। এই জন্য হয়তো আল্লাহ আমার কোলে বাচ্চা দেয় নাই, তাহলে কমবার তো হয় নাই সে একটা বারও বলে নাই না আমার বাচ্চা আমি রাখবো, এটা আমার বাচ্চা। অথচ আমি কেন জানি বুঝি নাই, কেন আমি কি এমন অন্ধ হয়ে গেছিলাম তার ভালোবাসায় টাকা পাওয়ার জন্য। হয়তো আমি আমার লাইফে অনেক অনেক আপসেট ছিলাম, বা আমার লাইফে কাউকে দরকার ছিল। ওই যে বললাম আমি খুব কম বয়সে আমি আমার বাবাকে হারিয়েছি, আমার লাইফে আমি অনেক স্ট্রাগল করছি। গার্ডিয়ানহীনতা। এই দুনিয়াতে একা বেঁচে থাকার থেকে অনেক কষ্ট করার কোনো কিছুই নাই, তাও আছি। না খেয়ে কাটেছেন কোনোদিন? অবশ্যই, কেন কাটাবো না, কেন কাটাবো না ভাইয়া। জীবনে অনেক কষ্ট থেকে আল্লাহ আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে। কারণ একটা মানুষের লাইফের একটা মোটিভ থাকে, টার্গেট থাকে, যেটা আমার হাজবেন্ডের মধ্যে ছিল। ঘরে চাল নাই এরকম কাটছে কখনো? ওই যে বললাম না যে
মানুষের উপকার করতে কখনো পিছানা, এখনো না, এখনো মানুষের হেল্প করি আমি। আল্লাহ হয়তোবা বানাইছে আমাকে এরকম, হয়তোবা সে আল্লাহ আমাকে দুনিয়াতে কষ্ট দিচ্ছে, হয়তোবা ওই দুনিয়াতে আমার জন্য ভালো কিছু রাখছে। আই ডু বিলিভ সো। নাহলে এখনো আমি মানুষের কিন্তু 2 হাত পিছায় না হেল্প করতে। আমার না থাকলে আমি চেষ্টা করি যে সেই মানুষটা হাসুক।